আমরা দেখেছি রিকন্ডিশন গাড়ি যেমন প্রজেক্টে ব্যবহার করা হয় সহজলভ্য এবং টেকসই হওয়ার কারণে। ঠিক একইভাবে নতুন উদ্যোক্তা যাদের ব্যবসাটা সম্প্রসারিত করতে চাচ্ছেন ব্যক্তি উদ্যোগের কিংবা হচ্ছে সামষ্টিকভাবে, সেখানে ওই গাড়ির কিন্তু ব্যবহার একটা আছে। অর্থাৎ এই গাড়ির বিক্রি আমরা যেটা ধরে নিই যে গাড়ির বিক্রি বাড়া মানে ক্ষুদ্র প্রয়াসগুলো বড় হতে শুরু করা। সেই জায়গা থেকে আসলে এখন আমদানি ট্রেন্ড এবং বিক্রি ট্রেন্ডটা কি অবস্থা আছে রিকন্ডিশন গাড়ি? অ্যাকচুয়ালি বিক্রির ট্রেন্ডটা এখন কম, যেহেতু এই পুঁজির ব্যাপারটা হচ্ছে পুঁজির ব্যাংকগুলো তো ব্যাংকগুলো দেউলিয়া, ব্যাংক ইটসেলফ দেউলিয়া হয়ে গেছে এবং 5টা ব্যাংকের সরকার অধিগ্রহণ করে একটা ব্যাংকে রূপান্তরিত করেছে। অর্থাৎ ব্যাংকের কাছ থেকে খুব এখন হচ্ছে কিছু কিছু এই প্রায় আজকে কত মাস হলো, অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় 14 মাস নাকি 16 মাসের মতো। এই 16 মাসে কিন্তু যেমন ডলারের জায়গাটা একটা স্টেবিলিটি এসেছে, রিজার্ভটা বেড়েছে এবং ব্যাংকের তারল্য, অনেকগুলো ব্যাংকের তারল্য তৈরি হয়েছে। এখন হয়তো এটা আরও ইমপ্রুভ করবে। যেটা আপনি বলছিলেন যে আসলে একটা মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা অলিগার কিংবা লুটেরা নয়, উৎপাদনকারী, ব্যবসায়ী, পেশাজীবী যারা উৎপাদন করবে, সম্পদ তৈরি করবে, এমপ্লয়মেন্ট তৈরি করবে এবং উদ্ধৃত থেকে রাজস্ব দিয়ে ইকোনমিকে বিল্ড আপ করবে। সেটা হওয়া উচিত ফিলসফিক্যালি আপনার রাজনীতিকদের উদ্দেশ্য কিংবা সরকারের। আনফর্চুনেটলি আমরা যা দেখেছি এটা মিস করেছে এবং সেখানে যে শ্রেণী তৈরি হয়েছে তারা এগুলোকে অনুমূল্যায়ন করেনি, অর্থ পাচার করেছে সীমাহীনভাবে দেশ থেকে। তারই ফলে আমাদের মূল্যস্ফীতি কিংবা মূল্যস্ফীতি এমনভাবে বেড়েছে যে টাকার মানের পতন মারাত্মকভাবে হয়েছে। এখন আসলে দরকার ছিল একটা বিশাল মধ্যবিত্ত শ্রেণী, কনজিউমার সোসাইটি করা, ভোক্তা শ্রেণী তৈরি করা। আজকে যদি বাংলাদেশে 1 লক্ষ গাড়ির বাজার থাকতো তাহলে কিন্তু গাড়ি উৎপাদন আস্তে আস্তে বাড়তো। এখন যে বাজারটা আছে মাত্র 25-30 হাজার, এটা দিয়ে কিন্তু কোনো উৎপাদন, এটা তো নতুন পুরাতন মিলে সবটা মিলে বাৎসরিক, জি, এটা নতুন যে রেজিস্ট্রেশন হয়, আপনি পুরাতন গাড়ি মিলে তো কয়েক লক্ষ গাড়ি বাজারে আছে, কিন্তু গ্রামে গঞ্জেও যেটা অর্থনীতি আছে এবং মানুষকে আপনি যদি ক্রয় ক্ষমতার সাধ্যের মধ্যে দিতে পারতেন, যেমন আমেরিকার মিস্টার ট্রাম্প এখন বলছে তোমরা জাপানের মতো ছোট গাড়ি তৈরি করো। সেদিন একদম ঘাড় ফিরিয়ে বলতেছিলেন যে আই ওয়ার্ডার ইউ, ওই যে চায়নাকে কম্পিট করার জন্য। এখন চায়না দেখেছে যে জাপান দ্বিতীয় মহাযুদ্ধের পরে ছোট গাড়ি বানিয়ে বিশ্ববাজারে গাড়ি দিয়ে কিন্তু সারা সয়লাভ করেছে এবং তাদের ইকোনমির মূল এটা ছিল গাড়ি এবং ইলেকট্রনিক্স, যেটা এখন তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। যেমন চাইনিজরা কিন্তু এখন বুঝছে তারা ইনভেস্ট করেছে কোথায়, ফিউচারে ইলেকট্রিক ভেহিকেলে। সেটাকে তারা সস্তা করে দিয়ে রাষ্ট্রীয়ভাবে, সেটা কোনো কোম্পানি নয়, রাষ্ট্র তা সেখানে পেছনে আছে, দরকারে ভর্তুকি দিচ্ছে, প্রয়োজনে সাপোর্ট দিচ্ছে, গবেষণায় দিচ্ছে। অতএব চায়নার যে উত্থানটা সেটা কিন্তু সারা পৃথিবীর জন্য একটা বার্তা, যার জন্য আমেরিকা নড়ে চড়ে বসতেছে, ইকোনমিক্যালি সে পেছনে পড়ে গেছে, তার ম্যানুফ্যাকচারিং পাওয়ার নাই, তার এখানে জনগণের জন্য ট্রেন নাই, আবাসন নাই। এই যে মামদানি পাশ করলেন তরুণ, তার সে ইহুদিদের ভোটও পেয়েছে, কারণ কি সে মানুষের বেদনার ভাষায় কথা বলেছে, যেটা আমাদের অতীতে শেখ সাহেব মানুষের দুঃখের কথা বলে কিন্তু এত পপুলার হয়েছিলেন এবং পরবর্তীতে জিয়াউর রহমান মিলিটারি ম্যান হয়েও মানুষের সাথে মিশে খাল কাটা বলে কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন দেখিয়েছেন এবং জনগণের বিরুদ্ধে গিয়ে এক আমাদের অনেকে যে পালাতে হলো সেটা আমরা দেখলাম। ফলে বাংলাদেশে কিন্তু গাড়ির বাজারের যে ব্যাপারটা আপনি বললেন, আমার মনে হয় একটা কৌশল হতে হবে আগামী নির্বাচিত সরকারের কাছে আমরা বলবো, এই সরকার তো এখন তো তারা করতে পারবেন না, সেটা হলো যে মধ্যবিত্ত শ্রেণী বাড়ানোর কৌশল এবং ট্যাক্স কমিয়ে দিয়ে সহজলভ্য করা। গাড়ির দাম অনেক বেড়ে যাচ্ছে, কারণ কি টাকার মূল্য পতন, ডলারের মূল্য বৃদ্ধি। 84 টাকার ডলার 125 টাকা, এখন 122 টাকা থেকে 25 টাকা। যদিও বাংলাদেশ ব্যাংক এটা আর্টিফিশিয়ালি ধরে রেখেছে, এটা যদি মুক্ত বাজারে ছেড়ে না দিত কিংবা তারা যদি না করতো, যাকে বলে না কিনতো, তাহলে ডলারের দাম আরও কমে যেতে পারতো। তাতেও রপ্তানির ক্ষেত্রে সমস্যা হতো, বাট আমদানির ক্ষেত্রে সুবিধা হতো। তো আমার মনে হয় যে নতুন সরকারের অনেক চ্যালেঞ্জ আছে, তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে মানুষের ক্রয়সাধ্য বাড়ানো এবং আয় বাড়ানো। আয় বৃদ্ধি না হলে কিন্তু গাড়ির বাজার হবে না এবং যারা যে সীমিত সংখ্যক শ্রেণী গাড়ি কেনে, তারা যেহেতু অনেকে দেশে নাই, যাদের কাছে টাকা ছিল, আমাদের চ্যালেঞ্জ হবে ইকোনমিকে খুলে দেওয়া এবং ইকোনমি তার নিজস্ব মতে চলবে, সেখানে সরকার হস্তক্ষেপ করবে না। তাহলে কিন্তু আমরা যদি বাজারটাকে বাড়াতে পারি, ট্যাক্স কমিয়ে দিয়ে গাড়িকে দাম কমানো যায়, দাম কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে ক্রমশ, মানুষের ক্রয়সাধ্যের বাইরে চলে গেছে। আপনি
25 লাখ টাকার নিচে কোনো রিকন্ডিশন গাড়ি নাই। এখন যে এক শ্রেণী এটা বলছে ২ এই বছর আগে সুযোগে কেমন ছিল? জি? ২ বছর আগে কেমন ছিল দাম? যেটার দাম ধরেন 20 লাখ টাকার মধ্যে ছিল সেটা এখন 25 লাখ টাকার উপরে। যেটা মানে 25 লাখ টাকা ছিল সেটা অনেক সময় 35-40 লাখ মানে হয়ে গেছে। 25-30% দাম বেড়ে গেছে। তা মনে করেন যে 30 লাখ টাকার গাড়িটা হয়ে গেছে প্রায় 40 লাখ টাকার মতো। তো মানুষের তো যারা জেনুইন ব্যবসা করে কিংবা জেনুইন আয় করে, স্যালারিড ম্যান যারা, মধ্যবিত্ত বলতে যা বোঝায়, তাদের তো এরকম করে আয় বাড়ে না। হক ভাই, এই যে রিকন্ডিশন গাড়ি যে দামে পাওয়া যাচ্ছে, আমরা এখন দেখি যে ব্র্যান্ড নিউ গাড়িও একই দামেই পাওয়া যাচ্ছে দেশে। হ্যাঁ, যাচ্ছে। কিন্তু আপনি যেমন ধরেন সেটার কারণ হলো ব্র্যান্ড নিউ গাড়িতে তারা যা ঘোষণা করছে তার শুল্ক কর কাস্টম নিচ্ছে। রিকন্ডিশনের ক্ষেত্রে কিন্তু একটা ফিক্স করা আছে ইয়েলো বুকে, তার নিচে ডিউটি দেওয়ার সুযোগ নাই। এখানে সরকার অনেক বেশি রাজস্ব পাচ্ছে। আমরা ক্রমশ ব্যবসায় পিছিয়ে পড়ছি, কারণ একটা বৈষম্য তৈরি হয়েছে।